অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও। এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময়। এ সময়ে স্থির থাকতে না পারার মানেই হলো আগুনে ঝাঁপ দেয়া। তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, আগুনকে ব্যবহার করতে শেখা। অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও। শুধু দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের আজকের নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। আমরা দেখেছি গণ অভ্যুত্থানের অগ্নিঝরার সময়ে ছাত্রদের সাথে রাজপথে নেমেছেন, সরব থেকেছেন অনেক কবি, লেখক, বুদ্ধিজীবী এবং শিল্পীরাও। আমাদের সাথে আজকে ঠিক তেমনই দুজন উপস্থিত আছেন। আমার এখানে উপস্থিত আছেন নির্মাতা এবং শিক্ষক সাফায়েত মনসুর রানা, এবং আছেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি রানা ভাইকে দিয়ে শুরু করতে চাই যে আন্দোলনের এই সময়টায় আপনি তো দেশের বাইরে ছিলেন, অস্ট্রেলিয়াতে ছিলেন এবং সিডনিতে। সেখানেই আন্দোলনের কি প্রভাব পড়েছিল, মানে আপনি কি দেখেছেন? ওখানে বাঙালি কমিউনিটি আসলে খুবই ছোট, খুব বেশি বড় বলা যাবে না। তো একটা জায়গা আছে, সেটা হচ্ছে লাকেম্বা, যেখানে আসলে বাঙালি কমিউনিটি সবাই মোটামুটি, কারণ ওখানে বাজার এবং হচ্ছে মসজিদ অ্যান্ড নর্মাল ফেসিলিটি যেগুলো বাংলাদেশে পাওয়া যায় ওগুলোই ওই ফেসিলিটিগুলো ওখানে আছে। সো ওখানে মোস্টলি লোকজন ওখানে হ্যাং আউট করে অথবা থাকে। তো ওই জায়গাতে সবসময় একটা অস্থিরতা, কি হচ্ছে দেশে, কি ঘটছে সেটা নিয়ে একটা ব্যাপার ছিল। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেহেতু মোস্ট অফ দ্য কেসে স্টুডেন্টরা ওখানে যায় পড়াশোনা করতে, তো ওরা তো সবই ইয়াং এবং তারাও এটা খুব ভালো ফিল করছিল যে আসলে কী হচ্ছে দেশে। এবং ওদের মধ্যে সবসময় ডিসকাশন, এবং তারা ওখানে প্রোটেস্ট করছে। এরকমও ছিল যে 3 দিন 4 দিন তারা কন্টিনিউয়াসলি প্রোটেস্ট করছে, এবং তারা এরকমভাবে অর্গানাইজ করছে যে ওখানকার অস্ট্রেলিয়ার যে এমপি ছিল তিনিও একটা প্রোগ্রামে আসছিলেন এবং তিনিও এটার সাথে একতা প্রকাশ করেছিলেন এবং বলছিলেন যে যারা ক্ষমতায় ছিলেন তাদের ব্যাপারে তারা তাদের পার্লামেন্টে তারা সেটা নিয়ে কথাও বলবেন। সো সেটা একটা ম্যাসিভ লেভেলে মুভমেন্টই ছিল। মানে আমরা দেখেছি অনেক স্টুডেন্ট সেখানে পড়েন, বাঙালি স্টুডেন্ট বা অনেকেই মানে স্থায়ীভাবে থাকছেন, মানে তারা কি মানে আপনার পথে নেমেছিল? হ্যাঁ, মানে আপনি যদি বলেন যে লাকেমবার্গ যে ব্যাপারটা, সেটা তো অবশ্যই ওখানে পথে নেমেছিল এবং সেখানে বিভিন্ন ধরনের ডিসকাশন, প্রোটেস্ট যেটা করে সেটা পার্টিকুলারলি আরও ব্যাপার যেটা ছিল যে কয়েকটা ইউনিভার্সিটিতে ক্যাম্পাস ভিত্তিক যেটা, সেখানেও তারা কিছু প্রোটেস্ট করেছে। মেলবোর্নে তারা প্রোটেস্ট করছে, ইভেন আপনার মানে সেটা সিডনির বাইরে, ইভেন আপনার হচ্ছে কুইন্সল্যান্ডের ওখানে ব্রিসবেনে সেখানেও প্রোটেস্ট করেছে। তো বিভিন্ন জায়গায় যে যেরকমভাবে পেরেছে সবাই দেখা গেছে যে তাদের নিজস্ব ক্যাপাসিটির মধ্যে সংঘবদ্ধ হয়ে তারা সেই জিনিসটাকে প্রোটেস্ট করেছে, এবং এভরিওয়ান ইজ রিয়েলি ভোকাল অ্যাবাউট দিস। রাইট। এবং জুলাইয়ের শুরুর দিকেই বোধহয় আপনি সেখানে চলে যান। আমি যাই হচ্ছে গত বছর জুলাইতে। তো মানে আপনার কেমন লাগছিল তখন ওই সময়টাতে যখন দেশে এগুলো হচ্ছিল? টু বি ভেরি অনেস্ট, মানে আমি আমার লাইফে অনেক ধরনের, আমি জানি না সামনে আর কি আছে, বাট অনেক ধরনের টাফ সিচুয়েশন ফেস করছি, বাট দিস ইজ সামথিং যেটা আমার সারা জীবন মনে থাকবে, যে আমার এত হেল্পলেস কখনো লাগে নাই। আমি টু বি ভেরি অনেস্ট প্রথম দিকে আমার এতটা বুঝতে পারছিলাম না যে আসলে কী হচ্ছে। জুলাইয়ের যখন আসলে আপনার 15-16 মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে এরকম তো আন্দোলন দেখছি অথবা এরকম হয়, বাট পরের দিকে কোটা দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, কোটা দিয়ে শুরু হয়েছিল, কারণ এর আগেও কোটা আন্দোলন হয়েছে, এর আগেও ভ্যাট আন্দোলন যখন হয়, আমি ইউনিভার্সিটি যেহেতু পড়াই, সো স্টুডেন্টদের আমি দেখছি, আমি নিরাপদ সড়ক আন্দোলন দেখছি। বাট এইটা যে এরকমভাবে এই দিকে যাবে এবং মানে আবু সাইদকে যেভাবে মারা হবে, এইটা না আমি কোনো মতেই নিতে পারি না, তবে বুঝতেই পারি না যেটা কী হচ্ছে। মানে এবং ওইটার পরে আফটার ইফেক্টে যে মানে এটা কোনো অ্যাকশনও নেওয়া হচ্ছে না, এটা ভ্যালিডভাবে থাকতেছে, কেউ কোনো কিছু বলতেছে না, মানে যারা এটার জন্য দায়ী তাকে সরানো হচ্ছে না, এত দায় সারা, তখন আমার মনে হচ্ছে দেয়ার ইজ রিয়েলি সামথিং রং। এবং যেরকম ভাবে সবার উপর মানে অত্যাচার করা হচ্ছিল, এটা তো আসলে বলার কোনো কিছু নাই। সত্যিই তাই। আসলে আবু সাইদ মারা যাওয়ার পর থেকে আমরা সবাই খুব অস্থির হয়ে উঠি। অর্ষা, আপনি তো দীর্ঘদিন ধরেই এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, একজন অভিনেতা হিসেবে আমরা দেখেছি যে কোনো সামাজিক অসঙ্গতি, তারপর বৈষম্য অন্যায়ের বিরুদ্ধে আপনি সবসময় সোচ্চার ছিলেন। এবং জুলাইয়ের ওই সময়টাতে আপনি যখন আন্দোলন শুরু হয় 16-17 তারিখের দিকে, ওই সময়টাতে আপনি কোথায় ছিলেন এবং কী দেখেছেন? ওই সময়টাতে তো বাসায় ছিলাম, কারণ তখন কাজ ছিল না আমার যতটুকু মনে উত্তরায় উত্তরাতে আমি আমার বাসাতেই ছিলাম। এবং শুরুর দিকে তো মানে প্রথম যে মানে বক্তব্যটা নিয়ে ঝামেলা হয়েছিল যে কে বলেছে রাজাকার। তো তখনও হচ্ছে গিয়ে এক রকমের আই ওয়াজ ওকে যে হ্যাঁ এরকম তো অনেক রকমের সিচুয়েশন আসেই, আমরা এত বছরে অনেক কিছু দেখেছি। কোটা আন্দোলনটাও পুরনো 18 সাল থেকে শুরু হয়েছে, ওটাও একবার এলো গেল, নানান সিচুয়েশন, একদম এক্স্যাক্টলি তাই।
কিন্তু আমরা হচ্ছে গিয়ে বোঝার চেষ্টা করছিলাম যে কোন দিকে যাচ্ছে মুভমেন্ট বা ছেলে মেয়েগুলোর কি অবস্থা। আর যেহেতু ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর দুইটা ক্যাম্পাসে আমাদের এক রকমের কানেক্টিভিটি আছে, যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটি, আমার হাজবেন্ড হচ্ছে জাহাঙ্গীরনগরের, এবং আমাদের জুনিয়র অনেকের সাথে কমিউনিকেশন হচ্ছিল যে কি হচ্ছে আসলে, কারণ ওই মুহূর্তে নিউজটাকে আসলে প্রপার বিশ্বাস করা যাচ্ছিল না, অনেক কিছুই তো আসলে পরিষ্কার আসে না, পক্ষে বিবেক অনেক ধরনের, হ্যাঁ অনেক রকমের ইয়ে থাকে। তো ওদের সাথে কমিউনিকেট করার পরে ওরাও যেটা বলছিল যে পরিস্থিতি ভালো না, কিন্তু কোন দিকে যাচ্ছে ওরাও বুঝতে পারছে না, কিন্তু বড় ধরনের ঝামেলা হতে পারে এরকম একটা কথার একটা আভাস আমরা শুনতে পাই। তো তখন আমাদের একটু মনে হয় যাচ্ছে না, বড় ধরনের কি হবে, হয়তো বা কিছু স্টুডেন্টদেরকে ধরে নিয়ে যাবে, আটকে রাখবে যাতে এটা থেমে যায়। কিন্তু যখন ফায়ারিং শুরু হলো এবং এই যে প্রথম 5-6 জন চলে গেলেন, ওইটা আসলে অবিশ্বাস্য ছিল, এইটা একদমই এক্সপেক্টেড না। এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কি, জাস্ট কয়েকদিনের মধ্যে বলা হচ্ছিল যে এগুলো গুজব, শিবিরের লোকজন ছিল, ওরা ওদেরকে খুবই স্পেসিফিক্যালি এইভাবে মারা হয়েছে। এইটা মানে আরো আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ মানে সামথিং মানে ভেরি মাচ ব্যাড, মানে এটা হওয়া উচিত না। চোখে দেখছি আমি জিনিসটা, কয়টা গুলি খেলো সেটাও পরিষ্কার, কিভাবে পড়ে গেল ছেলেটা সেটাও পরিষ্কার। ঠাস করে এই যে বিএনপি জামাত শিবির, এটা খুবই লেম লেগেছে তখন আমার কাছে। রাইট, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখবেন এখন সবকিছু কিন্তু খুব পরিষ্কার, আমরা যে কোনো কিছু ঘটে যাওয়ার যেটা যে কোনো ধরনের ইনসিডেন্টই হোক আমাদের সামনে চলে আসে। এখানে ডেটা আপনার, এই ডেটাটা আপনি কোনোভাবেই এটা অস্বীকার করার উপায় নাই। এটা তো একটা হাস্যকর মানে ব্যাপার, কিছু এগুলোকে অস্বীকার করে। যাই হোক, কিন্তু আমি যে জিনিস জানতে চাচ্ছিলাম যে উত্তরায় থেকে আপনি কি দেখেছেন, উত্তরায় যে সংঘর্ষ হলো এবং ছাত্র উত্তরা সংঘর্ষটা না মানে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরে বেশ কিছুটা সময় পরে হয়েছে। মানে যখন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেমেয়েগুলো বেরোতে শুরু করলো, কারণ উত্তরাতে আসলে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই, যখন প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেমেয়েগুলো বেরোতে শুরু করলো তখন আসলে উত্তরাতে গন্ডগোলটা আমরা ফেস করলাম। বিশেষ করে মেইন রোডগুলোতে, 13 নম্বর সেক্টরের ওই জায়গাটা, জসিমউদ্দিনের মেইন রোডটা, বিভিন্ন ক্যাম্পাসের ছেলেমেয়েরা বের হলো, গোলাগুলি শব্দ আমরা টের পেয়েছি। আমরা দুদিন রাস্তায় বেরিয়েছিলাম, এলোপাথারি গোলাগুলি আমরা দেখেছি, ফেস করেছি, দৌড়ে দৌড়ে চলে এসেছি। ক্রিসেন্টে একবার আমার যাওয়া হয়েছিল, এরকম কিছু সিচুয়েশন আমরা আসলে পেয়েছি ওখানে, দেখেছিও। কারণ বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে এটা হচ্ছে, এটা একটা ব্যাপার। এখন পর্যন্ত আমার বিশ্বাস হয় না যে এরকম একটা সময় চলেও গেল এসে। এইটা আমাদের সবার জন্য তখন মানে আমরা কেউ ঘুমাতে পারিনি ওই সময়গুলোতে, যে যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল। কারণ কিছুটা তো আমি টের পাচ্ছি, আমার এলাকায় গন্ডগোল আমি টের পাচ্ছি, গ্লাস ভেঙে দিচ্ছে, ইনসিকিউরিটি আছে, গোলাগুলি শব্দ হচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কোথায় কি হবে, কতজন আহত হচ্ছে বা কতজন নিহত হচ্ছে, এটা আপনি কোনোভাবেই ট্রেস করতে পারছেন না। এটা আরো অস্বস্তিকর। রাইট। তো রানা, সাফায়াত মুন্সী রানা, আপনি তো দীর্ঘদিন শিক্ষকতাও করছেন। আমি যতদূর জানি যে ডেফুল ইউনিভার্সিটির সহকারী শিক্ষক হিসেবে আপনি সর্বশেষ শিক্ষকতা করেছেন, এবং সেখান থেকে আপনি অস্ট্রেলিয়ায় যান। মানে অস্ট্রেলিয়ায় কেন? অস্ট্রেলিয়া হচ্ছে আমার পিএইচডি, যেহেতু শিক্ষকতা আছে আমার পিএইচডি করার জন্য, সো পিএইচডি করছি আমি। সো ওখানে মেটাভার্স কাস্টমার এক্সপিরিয়েন্স নিয়ে আমি কাজ করছি, এটা আমার হচ্ছে রিসার্চের টপিক। তো মানে আমি জেনেছি যে ছাত্রদের সাথে আপনি সবসময় কানেক্টেড ছিলেন, আপনার ইউনিভার্সিটি বা আপনার কমিউনিটির লোকজনের সাথে। সেটা কিভাবে তখন ছিল, বা আপনি তাদেরকে এনকারেজ করেছেন? হ্যাঁ, মানে সেটা কিভাবে ছিল? আমার স্টুডেন্ট গ্রুপ যারা, ওরা বেসিকলি দেখা যায় যে প্রত্যেকটা ব্যাচ ওরা কোনো না কোনোভাবে আমার সাথে কানেক্টেড থাকে। প্রথমে যেটা হয় যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, কোনো ধরনের কোনো ইম্পর্টেন্ট মেসেজ যদি দিতে হয় অ্যাডহক বেসিসে, ইটস নট যে খুব রেগুলার বেসিসে, বাট অ্যাডহক বেসিসে তখন ওই ধরনের কমিউনিকেশন হয়। তো যখন আন্দোলন শুরু হলো, আমি বুঝতেছি অনেক কিছু, আমি বুঝতেছি আমার স্টুডেন্ট আসলে কি করবে, কারণ আমি আমার স্টুডেন্টদেরকে চিনি, আমি জানি যে ওরা আসলে কি অ্যাকশনে যাবে, কি করবে, তারা রাস্তায় গিয়ে প্রোটেস্ট করবে, আমি তাদেরকে খুব ভালো মতো চিনি। এবং প্রথম দিকে আমাদেরকে মানে ফেস করতে পারতেছিলাম না, কারণ ওরা সবাই নেমে গেছে, হয়তো এত ব্যস্ত ছিল। তারপর আস্তে আস্তে বলা শুরু করছে যে অমুকের আবার বুলেট লাগছে, ওর গায়ে গুলি লাগছে, ও হসপিটালে আছে। আপনার কোনো ছাত্র বা? হ্যাঁ, হ্যাঁ, না নিহত হয়নি, কিন্তু তারা কয়েকজনই আহত হয়েছে। সেটা হচ্ছে সব মোস্টলি হচ্ছে রাবার বুলেটে, এবং ওইটা তাদের বিভিন্ন অংশে রাবার বুলেট লেগেছে, আহত হয়েছে। এবার দ্য সেম টাইম আমাদের ওখানে যে প্রক্টোরিয়াল বডি যারা আছে তাদের সাথে ওখানে কমিউনিকেশন, তারা এটাকে কিভাবে মেজারমেন্ট করছে, তারা কিভাবে নিচ্ছে। সো আমাদের অ্যাডমিন টিমও যারা ছিল তারাও ওয়াজ কোঅপারেটিভ, তারাও হচ্ছে স্টুডেন্টদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যা যা করা দরকার তাদের লেভেলে, কারণ ওই সময় তো এত একটা শেকি সিচুয়েশন ছিল, আপনি কারো ভালো করতে গেলেও যে আসলে আপনাকে কিভাবে কোন ছকে ফেলে দেওয়া হবে অথবা আপনার কি হবে সেটা আসলে কেউ জানতো না।
আমি একটা প্রশ্ন করতেই চাইবো, আপনি তো একজন জনপ্রিয় নির্মাতাও এবং আপনি বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন, বিশেষ করে টেলিভিশন দিয়ে আপনার শুরু এবং তারপর ওটিটি প্ল্যাটফর্মে আপনি কাজ করেছেন। মানে আপনার কি মনে হয় যে আপনার পরবর্তী নির্মাণের ক্ষেত্রে এগুলোর এই আন্দোলন, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এটার প্রভাব পড়বে বা সেটা কীভাবে আসবে, আপনি কি ভেবেছেন? এখনো না ওরকম আমি আসলে এখনো প্রসেস করে উঠতে পারিনি, টু বি ভেরি অনেস্ট। মানে এখনো যা হচ্ছে, আজকে যা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। এবং মানে আমি একটা কথাই বলি যে হ্যাঁ, একটা বড় একটা সফলতা ডেফিনেটলি আসছে, কিন্তু সেটা অনেক কস্টলি, অনেকগুলো মানুষ মারা গেছে। বাট অ্যাট দ্য সেম টাইম এই যে সফলতাটা, সেই জিনিসটাকে আসলে আমরা কতটুকু ধরে রাখতে পারবো, কতদিন ধরে রাখতে পারবো, সেটা কোন পর্যায়ে যাবে, সেটা আসলে একটা বড় প্রশ্ন সাপেক্ষ। বাট আমার নির্মাণের ক্ষেত্রে আগে থেকেও আমি অ্যাটলিস্ট একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ, রাজনৈতিকভাবে অনেক ধরনের কথাবার্তা, অনেক রকম মতাদর্শ থাকতেই পারে, কিন্তু সেটা যেটা মানুষের পক্ষে, সেটার ব্যাপারে সবারই বলা উচিত যে হ্যাঁ, এটা মানুষের পক্ষে। সেটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকেরই নিজেদের জায়গায় একটা দায়বদ্ধতা আছে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেছেন। আমি খুবই এগ্রি করি, এটা অনেক আগে আমি স্টুডেন্টদেরকেও সবসময় বলি যে যে জায়গাটা আছে, ধরেন আপনি টিভি চ্যানেলে আছেন, আপনি জানেন যে টিভি চ্যানেলে কোথায় কোন অসঙ্গতি আছে, সেটা আমার থেকে আপনি সবচেয়ে ভালো জানেন। আমি আমার ডিরেকশন সেক্টরে, এখানে আমাদের নির্মাতা এবং আমাদের মিডিয়া সেক্টরে কি আছে, সেটা আমি সবচেয়ে ভালো জানি, এবং এটা নিয়ে বলা উচিত আমারই। আমি শিক্ষকতা আছি, সেটা নিয়ে আমারই বলা উচিত। তো সবাই যদি আসলে সবার জায়গা থেকে জিনিসটা বলে না, তখন ওইটার একটা ইমপ্লিকেশন পাওয়া যায়। একদমই তাই। তো অর্ষা, আপনি আমরা দেখেছি যে দৃশ্য মাধ্যম, যারা দৃশ্য মাধ্যমে কাজ করেন, যারা অভিনয় শিল্পী বা যারা কাজ করছেন, কর্মীরা আছেন, তো আপনি সেখানে যুক্ত ছিলেন এবং 7 তারিখ, সম্ভবত সেপ্টেম্বরের 7 তারিখ আমি যদি ভুল না করে থাকি, আপনারা গ্রাউন্ড জিরোতে এবং পরবর্তী সময় 10 সেপ্টেম্বর রবীন্দ্র সরোবরে আপনারা সমবেত হয়েছিলেন। ওখানে আপনাদের দাবিটা কি ছিল, কেন সমবেত হয়েছিলেন? দেখুন, এই মুহূর্তে দেশের অনেক সেক্টর রিফরমেশন চলছে। আমার 13-14 বছরের এক্সপিরিয়েন্সে আমার অনেক জায়গাতেই মনে হয়েছে যে আমরা এখনো অনেক সেকেলের। আমাদের অনেক জায়গাতে নিজেদেরকে হচ্ছে গিয়ে আরবানাইজড করতে হবে, আপডেটেড করতে হবে। ওই জায়গাতে আমরা অনেক পিছিয়ে আছি এবং সামহাও আমাদের সিনিয়র যারা আছেন তারাও ওই একই সিস্টেমের মধ্যেই নিজেদেরকে অ্যাডপ্ট করে ফেলেছেন। খুব বেশি যে পরিবর্তন হয়েছে সেটা হয়নি এখন পর্যন্ত। আর্টিস্ট হিসেবেই তো রাষ্ট্রীয় স্বীকৃতি আসেনি এখন পর্যন্ত। তো আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ হাই টাইম, যেহেতু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা একরকমের শাসন অবস্থার মধ্যে ছিলাম, এখন যেহেতু এগুলো পরিবর্তন হচ্ছে, কিছু ছাঁটাই বাছাই হচ্ছে, সবই ভালো হচ্ছে তা বলবো না, কিন্তু একরকমের ভালোও হচ্ছে, মন্দও হচ্ছে। তো আমরা চাচ্ছিলাম যে একটা ট্রাই করে দেখি, অ্যাটলিস্ট আমাদের নেক্সট জেনারেশন যদি কখনো প্রশ্ন করে যে তোমরাও তো ট্রাই করোনি, তো সেই জায়গাতে যেন না থাকে আমাদের দায়টা। যার কারণে আমাদের কাছে মনে হয়েছে যে রাষ্ট্রীয় স্বীকৃতিটা খুব দরকার আমাদের প্রফেশনের ক্ষেত্রে। এইটার জন্য রিফরমেশনও দরকার। আমাদের অ্যাক্টর সিকিউরিটির যে গঠনতন্ত্র বা যেই প্রসেসে চলে, সেই জায়গায় অনেক কিছুই আসলে মানে ল্যাকিংস আছে। এই ল্যাকিংসটার জন্যই আসলে আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা একটা প্রস্তাব রাখতে পারি, পরিকল্পনা বা রূপরেখা কেমন হতে পারে সেরকম একটা আমরা গ্রাফ তৈরি করেছিলাম, তাদেরকে পাঠিয়েছিলাম। তো আমাদের কাছে ওই জায়গা থেকেই একত্রিত হওয়া। আরেকটা যেটা বিষয় যে এই সাম্প্রতিক সময়ে আমাদের কিছু আর্টিস্টকে নিয়ে প্রচণ্ড সমালোচনা হয়েছে এবং মানুষের সামনে আমরা খুবই নেগেটিভলি রিপ্রেজেন্ট হয়েছে এবং দায়ভারটা কিন্তু সব আর্টিস্টদের কাঁধে চলে এসেছে। মানে আমি কিন্তু সেখানে নাই, কিন্তু আমাকেও সেটার ভার বহন করতে হচ্ছে এবং নতুন যে ছেলেমেয়েরা কাজ করছে ওদের সাথে সামহাও আমার কমিউনিকেশনটা আছে এবং এই রিফরমেশনে চিন্তা করতে গিয়ে, ওদের সাথে যোগাযোগ করতে গিয়ে ওরাও তখনই একটা অভিযোগই করলো যে আমরা তো কিছু করিনি, আমরা তো বরং এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, আমরা মাঠে ছিলাম, আমরা প্রতিবাদ করেছি, হাতে লিখেছি, মুখে বলেছি, রাস্তায় দাঁড়িয়েছি, তাহলে কেন এই দায়ভারটা আজকে আমাদের কাঁধে চলে এলো? যদি এসেই থাকে তাহলে একটা তো আমাদের সংগঠন আছে, তারা কেন কোনো স্ট্রং মুভমেন্ট করলো না? রাইট, অভিনয় শিল্পী সংঘের কথা বলছিলেন, রিফর্মের কথা, রিফরমেশনের কথা। তো আমরা দেখেছি যে অভিনয় শিল্পী সংঘ 28 সেপ্টেম্বর একটি জরুরি সভা করবে বলে তারা প্রথমে একটি মানে ঘোষণা দিল এবং সেটা তারপর আবার 18 তারিখ চলে আসলো এবং সেটা হয়েও গেল এর মধ্যে। মানে কি হলো সেখানে? 28 সেপ্টেম্বর তো খুবই বিতর্কিত একটা দিন। আচ্ছা, আমাদের এক্স প্রাইম মিনিস্টার বার্থডে। আচ্ছা, এবং যেহেতু সংগঠন কখনোই রাজনৈতিক কোনো প্রভাব থাকবে না, একদমই নিউট্রাল জায়গাতে থাকবে যেটা গঠনতন্ত্রে আছে, ওনাদের সমস্ত চুজ করা ডেটগুলো খুবই বিতর্কিত। আচ্ছা, যেটা নিয়ে আমাদের প্রথম কোয়েশ্চেন তৈরি হয় যে ওয়াই দিস ডেট? যেহেতু আমরা রিফরমেশন নিয়ে কথা বলবো, আপনাদের কাছে প্রস্তাবনাগুলো দেয়া আছে এবং আপনারা জানেন কি আলাপচারিতা হবে, সেই জায়গায়
এই রকম একটা ডেট আসলে সিলেক্ট করাটাও একটা বিতর্কিত ব্যাপার, যেখানে আলো আসবে নিয়ে অনেক রকমের সমালোচনা আছে। তো সেটা আমাদের কারো কাছে আরামদায়ক লাগেনি এবং এটাকে তারা পরিষ্কারও করেননি। তারা খালি সময় এগিয়ে গেছে, কেন এগিয়ে যাচ্ছে এই সমস্ত নিয়ে অনেক কথা, কিন্তু ডেটটা খুব বিতর্কিত হতো। আমাদের কাছে মনে হচ্ছিল যে এটা নিয়ে আবার কেউ কোনো একটা ইস্যু করে ফেলতেই পারে চাইলে। সো ওটা আমরা চাচ্ছিলাম না, তাই আমরা বলেছিলাম যে যদি পসিবল হয় সেটাকে আমরা আগায় নিয়ে আসি, এবং সেইভাবে 18 তারিখে ফেলা হলো। এবং ওই দিন তো আমাদের আসলে রিফরমেশন নিয়ে কথাবার্তা বলার কথা ছিল, এবং আমাদের এক্সিস্টিং কমিটির কি কি কাজ এই পর্যন্ত ওনারা করেছেন, কোনগুলো ওনারা মানে পেরে ওঠেননি, করে শেষ করতে পারেননি, বা কোথায় কোন জটিলতা ছিল, এই সমস্ত নিয়ে একরকমের আলাপচারিতা হবার কথা ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম বিশেষ সাধারণ সভা। খুবই আমার কাছে মনে হয়েছে যে ক্যাওস অনেক, আসল কথার থেকে ফালতু কথা বেশি হয়েছে আমার কাছে মনে হয়েছে। এবং আমরা যে আর্টিস্টরা এখনো নিজেরা নিজেদেরকে সম্মান করতে শিখিনি, এইটা আবারও আমার ওই দিন ফিল হয়েছে যে হাউ টু টক, এটাই শেখেনি। এবং আমাদের সিনিয়র তারা অনেকে, মানে আমি থ্যাংক গড যে মানে নিউ জেনারেশন আসলে ওই অ্যাপ্রোচটাই করেনি। আমি তো ভয় পাচ্ছিলাম যে এরাও যদি রকচটা হয়ে যায় বা গরম হয়ে যায় সেটা আরো নোংরা হবে। তো সাধারণ সভাতে আমার এক্সপেরিয়েন্স খুবই ব্যাড, এটা টু বি ভেরি অনেস্টলি বলা। আর মানে আমি যেটা ভেবেছিলাম যে একটা গঠনমূলক আলোচনা হবে, কোথায় গঠনতন্ত্রের লুপ হোলগুলো আছে, এবং আমি রনক ভাইয়ের ওই দিন একটা ইন্টারভিউতে দেখলাম যে বিভিন্ন পরিস্থিতিতে গঠনতন্ত্রের কিছু নিয়ম বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে। তো তার মানে গঠনতন্ত্রের নিয়ম পরিবর্তন করা যায়, এটা বোঝা যাচ্ছে। তো এটা তো একটা একদমই ক্রান্তি লগ্নের সময়, এটা একটা বিশেষ সময়। তো এই সময় তো অবশ্যই রিফরমেশন জরুরি। রাষ্ট্রের যেখানে হচ্ছে সেখানে তো সংগঠন, সেখানে আপনি সংগঠনের প্রাচীন নিয়ম নিয়ে আলাপ করছেন, সেটাকে নিয়ে আলাপ করছেন, যেখানে আমার এই মুহূর্তকার ইমার্জেন্সি সিচুয়েশন এইটা, এবং এর আগেও যেহেতু আপনারা হচ্ছে গিয়ে এই নিয়মগুলোকে পরিবর্তন করেছেন, তাহলে এটাকে আসলে পরিবর্তন করা যায়। কিন্তু এই পরিবর্তনটাকে একসেপ্ট করেছে একরকম, কিন্তু আসলে করেনি। এটা আমার পার্সোনাল রিয়েলাইজেশন বলছে যে হ্যাঁ আমাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে, বাট করণীয়র ক্ষেত্রে আবার কোথায় যেন একটা ওনাদের যেটা করা হয়েছে বা হয়নি সেটাকেও সাথে রেখে একরকমের একটা দোদুল্যমান জায়গা, না পুরনোকে ছাড়ছি না নতুনকে প্রপারলি ধরছি, এইরকম একটা জায়গাতে অবস্থান হলে আসলে কোনো দিকে আগাবে না। এইটাকে আমার কাছে তখন বরাবরই মনে হয় যে ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো কি সিদ্ধান্ত হলো তারপর আপনারা? সিদ্ধান্ত তো যেটা হলো, আমাদের প্ল্যান যেটা ছিল যে এই কমিটি, ইসি কমিটিতে অনেকেই আছেন যারা নানান কারণে বিতর্কিত, এবং কারো কারো নামও চলে এসছে সামনে। তো এইটা তো আসলে মানে খুবই ডিফারেন্ট এজেন্ডা, এটা তো আসার কথা ছিল না। কিন্তু ওনারা যেটা বলেছেন যে পার্সোনাল আর্টিস্টরা হয়তো বা কোনো দলীয়করণের সাথে সম্পৃক্ত থাকতে পারে, কিন্তু সংগঠনটা দায় নেবে না। সেটা সংগঠন কখনো আসলে কোনো দলীয়করণে দ্বারা ছিল না, বায়াস ছিল না কখনোই। সো পার্সোনালি হচ্ছে তাদের প্রবলেম ধরা যেতেই পারে, কিন্তু সাংগঠনিক জায়গা থেকে তাদের কোনো জটিলতা নাই বা সমস্যা নাই, তো তার কারণে তারা পদত্যাগ করবে না। কিন্তু আমাদের কথা ছিল যদি আমরা রিফরমেশন চাই তাহলে এই পুরো কমিটিটাকে আসলে করে দিতে হবে, ডিসলভ করে দিতে হবে। ডিসলভ করে দিয়ে একটা নতুন প্রস্তাবনা নিয়ে নতুনভাবে সংগঠনের নিয়মগুলো রেডি করে আমাদের আসলে রিফরমেশন শুরু করতে হবে, কারণ অলরেডি তারা নানান কিছুতে বিতর্কিত। সো ওই জিনিসগুলোকে একসাথে নিয়ে কাজ করতে গেলে সেটা আসলে প্রশ্নবিদ্ধই হবে বারবার। রাইট, আমি আসছি এই প্রসঙ্গে আবার। শাফাত মনসুর রানা, আপনি তো কোনো একজন নির্মাতা হিসেবে আমাদের ডিরেক্টরস গিল্ড আছে, তো আপনি সম্ভবত ডিরেক্টরস গিল্ডের মেম্বার হন নাই, কেন হন নাই আসলে? বা এই যে সব জায়গায় রিফরমেশনের কথা উঠছে, তাহলে আপনার কোনো দাবি বা মানে কি, আপনার স্টেটমেন্টটা কি? ডিরেক্টরস গিল্ড আমার প্রথম থেকে অনেক ফানি লাগে আর কি। ফানি লাগে ইন সেন্স হচ্ছে, ধরেন আমি প্রথম যখন ডিরেক্টরস গিল্ড একদম শুরুর দিকে যখন হয়, তো আমার দুইটা ছোট ভাই ওরা আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে ভাই এরকম আমরা ডিরেক্টরস গিল্ড করতেছি, সব ডিরেক্টর একসাথে হবে। খুবই চমৎকার উদ্যোগ। তো আমাকে জাস্ট বলো যে ডিরেক্টরস গিল্ড কেন করব, অথবা কেন আমি এটাতে ইনভলভ হবো। ডেফিনেটলি একটা এজেন্ডা থাকবে। তো আমাকে প্রথম যে এজেন্ডা বলছেন, বলছে তোমাকে জাস্ট 3টা রিজন বলো। ফার্স্ট রিজন আমাকে বলছে যে আপনি ডিরেক্টরস গিল্ডের মেম্বার না হলে আপনার প্রোডাকশন কখনো অন এয়ারে যাবে না। আমি আর 2 আর 3 শুনি নাই। তুমি প্রথম যেটা বলছো সেটা যথেষ্ট চমৎকার বলছো, যদি মেম্বার না হইলেই আমার প্রোডাকশন যাবে না, মানে তোমার প্রথমেই হইতেছে যে একটা মানে পুঞ্জীভূত ব্যাপার এখানে, আমাকে এর মধ্যে প্রেশার, আমাকে না থাকতেই হবে, না থাকলে আমার অন্য কোনো কিছু ক্রিয়েটিভ ওয়ার্ক হবে না। সো এটা যদি হবে, বাকি 2টা যতই বেনিফিট হোক না কেন, আই রিয়েলি ডোন্ট মাইন্ড। সো আমি এরপর এখানে হই নাই।
আর ডিরেক্টরস গিল্ডের মানে আমি জানি না আসলে এরপর অ্যাক্টিভিটিসগুলো, আমাকে অনেক আর্টিস্ট বলছে তারা একটা মনে এরকম ছিল মনে খুব সম্ভবত যে অ্যাক্টর সিকিউরিটি ডিরেক্টরস গিল্ড সবাই একটা একই চেইনের মধ্যে থাকবে, সবাই সবাইকে খুব কমপ্লিমেন্ট করবে। আর্টিস্টদের কথা বলা হয়েছিল যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত তারা কাজ করবে। মানে কি অদ্ভুত অদ্ভুত সিচুয়েশন, মানে এগুলো নিয়ে আমার অনেক ধরনের অবজেকশন আছে। মানে ওভারঅল কেউ কখনো নিজেদের সিস্টেমের কথা বলে না। ডিরেক্টরস গিল্ডের এখন পর্যন্ত আমি দেখি নাই, যখন আমার ক্যারিয়ার শুরু হয়েছে এনটিভিতে ব্যাক ইন 2008, যখন আমি একটা প্রোডাকশন করার জন্য পাইতাম, অথবা যখন পাইছি একদম শুরু, আমি একটা প্রোডাকশনও করি নাই, আমার এখনো স্পষ্ট মনে আছে আমি তখন পেয়েছিলাম হচ্ছে 4,44,000 টাকা একটা সিঙ্গেল প্রোডাকশন করার জন্য। সেটা ঈদ, আমি ধরলাম সেটা স্পেশাল, ওকে আমি ধরলাম যে 1 লাখ টাকা, ওই সময়ের জন্য অনেক টাকা। ওই সময়ের কথা চিন্তা করে 2024-এ এখন যখন বিভিন্ন জনের কাছে শুনি যে তারা 1.5 লাখ 2 লাখ টাকা করে, ইনফ্লেশন যেখানে হিট করছে এবং এতগুলো বছরে ডিরেক্টরস গিল্ডের এত বড় বড় মাথা যারা আছে তারা এতদিন ধরে তারা অনেক আলোচনা করছে, অনেক ইলেকশন করছে, করার পরে এখন পর্যন্ত প্রোডাকশনের কস্ট সেটা যখন 30%-এ নেমে আসছে, ইনফ্লেশন শুট করছে অন্য লেভেলে, সবকিছুর দাম বেড়ে গেছে, মানুষের জীবনযাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেছে, তারা আসলে এটাতে কি করছে। এবং আমার মনে হয় আমি খুব ভালো ডিসিশন নিয়েছি যে আমি এটার মেম্বার হই নাই, আমার মনে হয় যে আমি পাপ মোচন করছি। আমি এখানে একটা প্রশ্ন করতেই যাবো আপনাদের দুজনের কাছে, যে এই যে আমাদের ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড় একটা মানে মাধ্যম হয়েছে ইতিমধ্যে, তাই না? এবং এটাও শোনা যায় যে মানে যে এর যে রেভিনিউ সেটা সিনেমার চাইতেও বেশি ইয়ারলি। তো মানে আপনাদের কাছে কি মনে হয় যে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আদৌ কোনো মানে শৃঙ্খলা আছে, এবং যদি না থাকে সেটা কেন নাই, আসলে কি করা উচিত? সত্য কথা বললে বলো। আমার একদমই এটা আমার পার্সোনাল অবজারভেশন, সেটা হচ্ছে গিয়ে আমরা অনেক ডিসঅনেস্ট। পাওয়ার সামলানোর মতো ক্ষমতা আমাদের নাই। ধরেন এই চেয়ারটা অনেক পাওয়ারফুল, আমি এখানে বসে পড়লাম, অনেক কমিটমেন্ট, অনেক শপথ টপথ নিয়ে আমি বসলাম যে আমি এটা করব, সেটা করব, অমুক কল্যাণের জন্য এই করব। বাট ওয়েন আমি এখানে বসে যাই এবং এই পাওয়ারটা যখন আমাকে আসলে ভর করে, আমার অনেস্টি মানে মানে বিলুপ্ত হয়ে যায়। তখন হচ্ছে করাপশন চলে আসে অনেক বেশি। এটা ধরেন এখন টেলিভিশন চ্যানেলের যারা হেড, তারাও নানানভাবে করাপ্টেড। আমাদের ইন্ডাস্ট্রিতেও যারা অনেক বড় বড় জায়গায় বসে আছেন, এজেন্সি থেকে শুরু করে প্রডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টর গিল্ডস, অথবা আমাদের আর্টিস্টদের মধ্যেও সামহাও না পাওয়ারটাকে আমরা সামলানো শিখিনি এখন পর্যন্ত। এবং পাওয়ার সবসময় আমাদের করাপ্টেড করে গেছে। যতটুকুই আমার ধরেন মনন বিশ্বাস বা চেতনা থাকুক না কেন, সামহাও আমি এইটাকে আর সামলাতে পারি না। এইটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় রিজন। এইটা ব্যক্তি সংস্করণ খুব দরকার, তো সেটা আমরা ওই জায়গাতেই আমরা ফেল করেছি। এখন ধরেন এত সিস্টেম নিয়ে কথা বলে লাভ নেই, কারণ আপনি নিয়ম তো মানুষই বানাচ্ছে, আবার এই নিয়মগুলো আমরাই মানতেছি না, তাহলে কোনোটাই ভ্যালিডিটি নাই। তো নির্মাতা হিসেবে আপনি কি বলবেন, আপনার কি মনে হয় যে এটা মানে আমাদের এই যে বিশৃঙ্খল অবস্থা বা এই যে মানে স্ক্যাটার্ড অবস্থা, সেটা থেকে উত্তরণের উপায় কি আসলে, নির্মাতা হিসেবে আপনি কি বলেন? মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যতদিন কাজ করছি 2007 থেকে যদি বলি, আমাদের কোনো রেজুলেশন নাই অ্যাজ এন ইন্ডাস্ট্রি, আমাদের কোনো রেজুলেশন নাই যে আমরা আসলে কি চাই, কি করতে চাই, আমি আসলে আমাদের ইন্ডাস্ট্রিটাকে কোথায় নিয়ে যাব, আমরা আসলে কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে চাই, অথবা আমাদেরকে আসলেই পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে যে কোনো দেশের এই ধরনের কালচারাল, অথবা আমি যদি বলি যে এই ধরনের অডিও ভিজুয়াল মিডিয়া, তারা একটা নেশন ব্র্যান্ডিংয়ের ওয়ান অফ দ্য কোর পার্টস। আমি ধরেন ট্যুরিজম নিয়েও কাজ করি, সো দিস ওয়ান অফ দ্য কোর পার্ট, যেটাতে মানুষ জানে, যেমন ইন্ডিয়াকে ওদের কালচার, ওদের মুভি আর ওদের কন্টেন্ট দিয়ে দেখে। আমাদের ক্ষেত্রে সেম জিনিস, আমাদের কোনো রেজুলেশন নাই, ফার্স্ট থিং। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা আসলে কি আমরা শিল্পী হিসেবে জানি যে আসলে শিল্পী মানে কি, অথবা শিল্পীর দায় দায়িত্ব, মানে ধরেন এটা যদি জানতাম তাহলে তো ধরেন যে দুইটা গ্রুপ তৈরি হতো না, যে মানুষ মরতেছে, আচ্ছা আমার কোনো ব্যাপার না, আমি থাইল্যান্ডে গেছি ঘুরছি, ওটা ছবি পোস্ট করতেছে, রাইট? অ্যাটলিস্ট এই শিল্পী ব্যাপারটা যে আমি বলি, ঠাস করে বলে ফেলি আমি একটা শিল্পী, এই ঠাস করে বলে ফেলো আসলে কি আমি এই ওয়েটটা জানি। আরেকটা হচ্ছে আমাদের এই মিডিয়া সেক্টরে যেটা হয়েছে, ডেফিনেটলি এটা অনেক অ্যাট্রাকটিভ একটা জায়গা, স্টারডম, লোকজন পছন্দ করবে, দেখবে, আমার ইন্টারেস্ট জাগতেই পারে। বাট কথা হচ্ছে এটাকে এত হেলে খেলা, মানে হচ্ছে যে যেদিন আমি আমার শুটিংয়ে বুঝছি, আমি নাম বলবো না যে আর্টিস্ট যারা ছিলেন, আমি যেদিন বুঝছি যে দূর থেকে আশেপাশের লোকজন যখন আসতেছে, আসার পর যখন বলতেছে ভাই আমরাও তো অ্যাক্টিং পারি, উনি পরে আমরাও তো ওনার মতোই মোটামুটি অ্যাক্টিং করি, আমরা বন্ধু বান্ধব সবাই 4-5 জন তেমনি অ্যাক্টিং করি, আমাদেরকে নিয়ে শুটিং করেন না। সো সাধারণ মানুষজন যখন এটাই ভাবছে যে যা কন্টেন্ট বানানো হচ্ছে সেটার কোয়ালিটি ওই রকম ভাবে সাধারণ মধ্যেই যেরকম হয়, ওটার মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য নাই, এবং হচ্ছে যে এখানে আলটিমেটলি কোনো ওই স্পেশালাইজেশনের কোনো জায়গা নাই, যখন এটা সবাই মনে করে যে এটা তো আমরা এই আশেপাশেই দেখি, এটা এমন কি অ্যাক্টিং,
যখন এটাই মনে হয় তখন বোঝা যাচ্ছে যে এটা একটা রেড ফ্ল্যাগ। রাইট। তো অভিনেত্রী হিসেবে আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে অবস্থা, তো আমাদের একটা ধারণাই হয়েছে যে আপনার নাচ শিখতে গেলে পরে এটা প্র্যাকটিস করতে হয় বা শিখতে হয়, বা গান গাইতে গেলে সাধনা করতে হয় বা চর্চা করতে হয়, কিন্তু অভিনয় করতে গেলে মনে হয় করতে হয় না, বা এটার কোনো ট্রেনিংয়ের প্রয়োজন নেই। আসলে কি তাই? না, একদমই না। এটা কিভাবে সম্ভব? তাই তো হচ্ছে মনে হয়। এটা হচ্ছে বেশি, এটা হচ্ছে কেন হচ্ছে, এটার অনেক রিজন আছে। এখন এগুলো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে কথা। কিন্তু ধরেন আমি চাইলেই তো যে কারো ট্রিটমেন্ট করতে পারবো না। সো যে কেউ এসেই অ্যাক্টিং করে ফেলবে, সেটাও আসলে হওয়া উচিত না। প্রবলেমটা কোথায়? আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি কেন? মানে আমাদের ইন্ডাস্ট্রির মানুষরাই তো করছে। ধরেন একজন ডিরেক্টর XYZ কাউকে এনে বললো যে হ্যাঁ আপনি এতটুকু পার্ট করে দেন, ওনাকে স্পেসটা দিচ্ছে এবং সেটা আমি রিসিভও করলাম, আমি সেটে থাকা অবস্থা আমি মেনে নিলাম। এটা ওকে, এইগুলো তো ঝামেলা। ঠিক আছে, আজকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকেই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, একটি গণ অভ্যুত্থানকে সফল করতে অসংখ্য মানুষের আত্মত্যাগ আমরা যেন ভুলে না যাই, এই দাবিকে সামনে রেখে আমাদের আজকের যে আয়োজন IFIC ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। NTVর সাথে থাকবেন।